দর্শক, দেশ জুড়ে চলছে সর্বাত্মক লকডাউন। এর মধ্যে গতকাল চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হয়েছে ৫ জন শ্রমিক। আর আজ হেফাজতের শীর্ষ নেতা মামুনুল হক গ্রেপ্তার। এই যে এত এত টাটকা খবর, এত কিছু টাটকা এবং তাজা খবরের ভিতরে কিন্তু করোনা চাপা পড়ে যায়নি, বরং প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে, মৃতর তালিকা দীর্ঘ হচ্ছে। আমরা হারাচ্ছি আমার, আপনার কিংবা আমাদের প্রিয় মানুষগুলোকে। আমি সোমা ইসলাম, মেট্রো দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় লকডাউন, লক আপ, লক আউট। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরুতেই আমি শুরু করতে চাই আহমেদ হোসেন আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনছি, বলুন। দেশ জুড়ে সর্বাত্মক লকডাউন চলছে করোনাকে রোধ করবার জন্য, কিন্তু এই যে লকডাউন, সেটা কতখানি সার্থক হচ্ছে নাকি এটাকে বাড়ানো দরকার বলে আপনি মনে করেন? বিকল্প তো আর কোনো পথ নেই। আমার করোনা ভাইরাস যেভাবে হু হু করে বাড়ছে আপনি বললেন, এবং শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। ভারত তো অনেক দূর ছাড়িয়ে গেছে। গতকালকে আমার মনে হয় ৩,০০০-এর মতো এফেক্টেড ছিল, ১০০ জন মারা গেছে। এর আগে প্রায় ৬, ৭, ৮ পর্যন্ত চলে গেছে। কাজে এই মুহূর্তে লকডাউনের বিকল্প কোনো ব্যবস্থা আছে বলে আমার কাছে মনে হয়। লকডাউনটাকে রাখতে হবে। লকডাউনটা রাখলে মানুষের আনাগোনাটা কিছু হলেও কন্ট্রোল থাকবে। সেটা কি আপনার মনে হয় যে ২১ তারিখ পর্যন্ত যে বেঁধে দেওয়ার সময়, সেটা পর্যন্তই ঠিক আছে, নাকি আরো বাড়ানো দরকার? এবং আরো বাড়ানোর সঙ্গে কিন্তু যে জটিলতাগুলো তৈরি হয়ে যায়, যে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই জায়গাগুলো এবং মানুষের যে শ্রমজীবী মানুষের যে জায়গা, সেই জায়গাগুলোতে একটা বড় দুশ্চিন্তা এবং অর্থনীতির জায়গাটাও। আমাদের জীবিকারও চিন্তা করতে হবে, জীবনেরও চিন্তা করতে হবে, খেটে খাওয়া মানুষগুলোর কথা ভাবতে হবে। আপনি যদি না খেয়ে মারা যাবেন, তাহলে আমি লকডাউন দিয়ে লাভটা নেই। তাদের খাওয়ার ব্যবস্থাও করি। সেই ক্ষেত্রে যারা আমরা স্বয়ং সম্পূর্ণ আছি, মানুষকে সাহায্য করার আমাদের সক্ষমতা আছে, তাদেরকে এগিয়ে আসতে। আর হলো আমাদের তো একটা কমিটি আছে, জাতীয় কমিটি আছে, বিশেষজ্ঞ কমিটি। সেই বিশেষজ্ঞ কমিটিদের পরামর্শ ক্রমে কিন্তু গভর্নমেন্টের সিদ্ধান্ত হয়। তা আমি দেখলাম গতকালকে অনলাইনে যে বিশেষজ্ঞ কমিটি একটা প্রস্তাব দিয়ে রেখেছে, যা আবার আরো বাড়ানোর জন্য। আমার মনে হয় না গভর্নমেন্ট বিশেষজ্ঞ কমিটির এই চিন্তাটাকে আবার লক্ষ্য, তাদের চিন্তাটাকে প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় আরো বাড়তে পারে, বাড়া উচিত বলে আমিও মনে করি। না বাড়লে অন্তত পক্ষে মানুষের সমাগম আবার বেড়ে যাবে, আবার ঢাকামুখী হয়ে যায় মানুষ। সুতরাং আবার আক্রান্তের সংখ্যাটা আরো বাড়বে। এমনি তো মৃত্যুর সংখ্যা বাড়ছে। কাজে আজকে আমাদের কষ্ট হচ্ছে, সকলেরই কষ্ট হচ্ছে। তারপরে কষ্টের মাঝেও একটু কষ্টকে মেনে নিতে হবে। মেনে নিয়ে লকডাউনটাকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং সকলে, এই মুহূর্তে রাজনীতি নয়, এই মুহূর্তে রাজনীতি একটাই, সকলের কণ্ঠে এক কথাই, কোভিড বাংলাদেশ চাই, কোভিড ফ্রি বা পৃথিবী চাই। আমরা এই রোগ থেকে মুক্তি চাই। এই যে মানুষগুলো মারা যাচ্ছে, প্রতিদিন মৃত্যুর সংবাদগুলো পাচ্ছি, এতে আমাদের বুক কেঁপে উঠে, হাহাকার হয়ে। অনেকে লিখছে সবাই তো মারা যাচ্ছে, মনটা খারাপ, কবে মারা যাবো, মাফ করে দিবেন। কি বলবো? সুতরাং সবাই কষ্টে আছে। জি, আহমেদ হোসেন থাকুন আপনি আমাদের সঙ্গে। আপনি যে ইঙ্গিত দিলেন, জনস্বাস্থ্যবিদরা, জাতীয় পরামর্শ কমিটি যেটা বলছে, সেই দিকটাকে মাথায় রেখে নিশ্চয়ই সরকার এটাকে আরও বাড়ানোর চিন্তা করছে। যা বারবারই কিন্তু পরামর্শ কমিটি, জাতীয় কোভিড কমিটি বলছে ৭ দিনে কিছু হবে না, এটা মোটামুটি ১৪ দিন করা দরকার। এটা আমি পরিষ্কার হলাম আপনার থেকে। আমি একটু হারুনুর রশিদের কাছে যেতে চাই। আমি আপনার কাছে যে প্রসঙ্গে ওই একই কথা প্রথমে জানতে চাই, যে চলমান যে লকডাউনটা আছে সেটা কতখানি সফল হচ্ছে, আর এটা যদি সফল না করা হয় সেটাকে আরও বাড়ানো দরকার কিনা। ইঙ্গিত দিয়েছেন আহমেদ হোসেন যেটা আরো বাড়ানো হবে হয়তো, কিন্তু এর মাঝখানে তো জীবন জীবিকা আছে, এবং আরো আগে হলে ভালো হতো কিনা, আমরা কি অনেক দেরি করে ফেললাম কিনা? ধন্যবাদ আজকের এই চ্যানেল লাইভ টু দ্য পয়েন্ট অনুষ্ঠান আমাকে সংযুক্ত করার জন্য। আজকে আমরা এই মাহে রমজান মাসে আমরা একটা মহা সংকটের মধ্যে পড়ে গেছি। লকডাউন গত 14 তারিখ থেকে চূড়ান্তভাবে কার্যকর হয়েছে, এবং নিঃসন্দেহে এখানে মানুষের ভোগান্তি যেমন একদিকে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সংক্রমণের হারও কিন্তু ঊর্ধ্বমুখী। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে গত বছর মার্চ মাসে করোনা সংক্রমণের যখন আমাদের দেশে চিহ্নিত হয়,
আজকে প্রায় 1 বছরের অধিক সময় পার করেছি। আমরা 1 বছরের মধ্যে এই করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে আমরা কি কি সাফল্য অগ্রগতি অর্জন করেছি। আজকে মানুষের এই গত একটা বছর আমরা মনে হচ্ছে যে করোনা মুক্ত হয়ে গেছিলাম। আজকে মাহে রমজান মাস অত্যন্ত ধৈর্য এবং সংযমের মাস। আমাদেরকে এই মাসে আমাদের যেমন ইবাদত বন্দিগিতে মানুষ, আমাদের মুসলমান সম্প্রদায়ের লোকেরা ব্যস্ত থাকে, পাশাপাশি আমাদের সকলকে কিন্তু অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে হবে। আমি গতকালকে যে সংবাদে অত্যন্ত মর্মাহত যে গতকালকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের গুলিতে 5 জন মানুষকে প্রাণ হারাতে হয়েছে। আমি আরো উদ্বেগের সঙ্গে বলছি যে আজকে আলেম সম্প্রদায়ের উপর যেভাবে ক্র্যাকডাউন চলছে, এখানে এই লকডাউনের মধ্যে গ্রেপ্তার ধরপাকড় করা হচ্ছে, এটি আমাদের মধ্যে কিন্তু আরো উদ্বেগকে বাড়িয়ে দিচ্ছে। কেন উদ্বেগটা বাড়াচ্ছে? কেন হারুনুর রশিদ এখানে উদ্বেগের জায়গাটা কেন? তারপর সরকারি তো সমস্ত এই উদ্বেগের কারণগুলো হচ্ছে যে এই সময় আমাদের সকল জায়গাতেই কিন্তু একটু ধৈর্য, যেহেতু রমজান মাস, আমি আবারও বলছি যে অত্যন্ত ধৈর্য এবং সংযম। সরকারকে যেমন ধৈর্য সংযমের পরিচয় দিতে হবে, জনসাধারণকেও যেমন স্বাস্থ্যবিধি, এখানে আজকে একটা মহা সংকটের মধ্যে গোটা জাতি, সরকারের দায়িত্ব এবং কর্তব্য ছিল যে এই মহা সংকট থেকে জাতিকে পরিত্রাণের জন্য জাতীয় ঐক্যমত সৃষ্টি করা। এই ক্ষেত্রে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। সরকারের উচিত ছিল এই মহা সংকট মোকাবেলার জন্য জাতীয় ঐক্যমত সৃষ্টির উদ্যোগ কিন্তু গ্রহণ করা দরকার ছিল সরকারেরই। আজকে আপনি লকডাউন দিয়েছেন, লকডাউন দিয়ে আপনার যে পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়েছে, আপনি মেন রাস্তাগুলোতে আপনি পুলিশ টহল দিচ্ছে, আইন প্রক্রিয়ার সহায়তা টহল দিচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কি লকডাউনকে সেই কার্যকর করতে পারছি? কারণ আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে পুরোপুরি ভাবে লকডাউন কার্যকর করা কিন্তু খুবই টাফ, খুবই অসম্ভব। পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে যে আজকে যে সংক্রমণের হারটা বাড়ছে, আজকে আমার কাছে প্রশ্ন সরকারের কাছে যে আজকে 1 বছর আমরা কি করলাম? একটা উপজেলা পর্যায়ের হসপিটালে কোনো আইসিইউর ব্যবস্থা নাই, জেলা পর্যায়ের হসপিটালে কোনো আইসিইউর ব্যবস্থা নাই। আমার এখানে চাঁপাইনগর সদর হসপিটাল, আমি চাঁপাইনগর থেকে আপনার সাথে সংযুক্ত হয়েছি, এখানে আমি গত 1 বছর থেকে সদর হসপিটালে যে জনবলে ডাক্তারের সংকট, এখানে যে 12-14 জন ডাক্তার ছিল সেখান থেকে আবার 4 জন ডাক্তার উল্টো করে নিয়ে চলে গেল অন্য জায়গায়। এখানে একটা কোভিড ইউনিট মাত্র আমরা 20 শয্যা বিশিষ্ট একটা কোভিড ইউনিট চালু। আপনার ওখানে কি চাঁপাইনবাবগঞ্জে আইসিইউ আছে? আমরা যতটুকু জানি নেই। হারুনুর রশিদ কি বলছেন? হারুনুর রশিদ, আমার কথা কি শোনা যায়? শক্তি নিয়োগ করা দরকার ছিল এই কোভিড মোকাবেলা করার জন্য, কোভিড নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করে এটাকে আপনার সেই জায়গা তৈরি করা দরকার। জি হারুনুর রশিদ, আপনার চাঁপাইনবাবগঞ্জে যে সরকারি হসপিটাল, জি আপনার চাঁপাইনবাবগঞ্জে যে সরকারি হাসপাতাল, সেখানে কি আইসিইউ আছে? সেখানে আমরা কোভিড ইউনিট আমরা খুলেছিলাম, ওখানে 20 ইউনিটের আমরা ব্যক্তিগত পর্যায়ে কোভিড ইউনিট সেখানে আমি গত এরপরই আমি স্থাপন করেছিলাম, কিন্তু সেখানে ডাক্তার নাই। আপনার ডাক্তার এখানে যে কয়জন ছিল সেখান থেকে আরো 4 জনকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে এই রিসেন্টলি গত 10-15 দিন হলো। তো এইভাবে জেলা পর্যায়ের হসপিটাল যদি অবস্থায়, টেস্টের ক্ষেত্রে আমি আপনাকে বলবো খুবই উদ্বেগজনক। কয়েকদিন আগে আপনার দেখলাম র্যাব আপনার নকল কিট সহ কজনকে গ্রেপ্তার করেছে। আজকে কিটের সংকট, আপনি সংক্রমণের হার যেটুকু আমরা পত্রপত্রিকায় সংবাদ পাচ্ছি এটি খুবই উদ্বেগজনক। কিন্তু আজকে আপনার এই আমরা গত 1 বছরে আমরা এই কোভিড পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা সেভাবে কোনো সম্প্রসারণ ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। এগুলো আমাদের চরম ব্যর্থতা, চরম দুর্বলতা। আমি এই প্রসঙ্গ নিয়েই আমি আহমেদ হোসেনের কাছে যেতে চাই, আমি হারুনুর রশিদ আপনাকে থামাচ্ছি। আহমেদ হোসেন, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? করোনা নিয়ন্ত্রণে 1 বছরে সরকার ব্যর্থ হয়েছে, সে ব্যর্থতার খতিয়ানগুলো হারুনুর রশিদ বলেছেন এবং তার সঙ্গে যুক্ত করেছেন গতকাল চট্টগ্রামের বাঁশখালীতে 5 জন শ্রমিক হত্যা পুলিশের গুলিতে, এবং একই সঙ্গে তিনি যেটা বলেছেন, উঠিয়েছেন যে লকডাউনের মধ্যে আলিম সমাজকে গ্রেপ্তার করে ক্র্যাকডাউন করছে সরকার এবং সেটাতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এখানে জনসব উদ্বেগ প্রকাশ করেছে। আমি প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব, ক্র্যাকডাউন বলতে কি ইঙ্গিত করেছেন এবং এই লকডাউনের সময় আলেম সমাজকে গ্রেপ্তার না করে আরো পরেও করা যেতে পারতো? হারুনুর রশিদ এই প্রশ্ন রেখেছেন। এখন কথা হলো যে আমাদের কাছে জাতীয়ভাবে শুধু নয়, সারা দুনিয়ার মানুষের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জের বিষয় হচ্ছে করোনা পরিস্থিতি মোকাবেলা করা। আমাদের গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, উনি বলছেন পৃথিবীর কোন গভর্নমেন্ট তাহলে সফল হয়েছে? সব দেশে তো এখনো তো ব্রিটেনে লকডাউন আছে। মাল্টা একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র ইউরোপে, মাত্র 4.5 লক্ষ মানুষ, সেখানে এখনো লকডাউন চলছে। সুতরাং
সেই হিসাব করতে গেলে পৃথিবীর কোন রাষ্ট্রই আপনার 100% কোভিড মুক্ত তার দেশ গড়তে পারে নাই। এটা আন্তর্জাতিক বিষয়, এটা বৈশ্বিক একটা বেদি। এই বৈশ্বিক বেদিটার সাথে মোকাবেলা করতে হবে সকলকে মিলে। এখানে আপনি বলছেন জাতীয় কোন দেশেরই আপনার রাজনীতিবিদদেরকে নিয়ে কোনো কমিটি করা হয়নি কোভিড-19 মোকাবেলা করার জন্য। তারা এক্সপার্ট, বিশেষজ্ঞ, চিকিৎসা বিশেষজ্ঞ, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে সব দেশে। একমাত্র যুদ্ধকালীন সিচুয়েশনে আপনার এই সকল রাজনৈতিক দল নিয়ে কমিটি করা হয়, কিন্তু বাংলাদেশে আমরা কমিটি একটা আছে, বিশেষ কমিটি, যারা বিশেষজ্ঞ, যারা তাদেরকে দিয়ে করা হয়েছে। আর একটি কথা উনি বলছেন যে এই মুহূর্তে কোভিড-19 মাঝে মৌলবাদ নিয়ে কথা বলছেন। আলেম সমাজ এক জিনিস আর মৌলবাদ আরেক জিনিস। আমি আলেম সমাজকে শ্রদ্ধা করি, বাট আলেমের পোশাক পরে যারা মৌলবাদের রূপ নেয়, যারা রাষ্ট্রের ক্ষতি করে, আমি হারুন ভাইকে বলবো একটা সত্য কথা বলি, সত্য মানে এটা বঙ্গবন্ধু বলতেন। বঙ্গবন্ধু ভুট্টোকে বলেছিলেন, দেখো আর্মি নিয়ে খেলাধুলা করো না, বললে একদিন সে আর্মি তোমাকে খাবে। কাজে মৌলবাদ এমন একটি অপশক্তি, এমন একটি বিষধর সাপ, এটা নিয়ে খেলাধুলা করবেন না। এটা আপনাকেও ধরবে, আমাকেও ধরবে, দেশকেও ধরবে। মৌলবাদের বিরুদ্ধে পুরো জাতিকে এক হতে হবে। 71-এ গিয়ে আমরা মৌলবাদের বিরুদ্ধে এক হইনি, রাজাকার আরবাদের বিরুদ্ধে এক হয়নি। সুতরাং আজও সেই উগ্র মৌলবাদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। মৌলবাদ হচ্ছে একটি জাতীয় উন্নতি অগ্রগতির প্রধান বাধা। আমরা যে বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম, যে স্বপ্ন নিয়ে একাত্ম করেছিলাম, সেটা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, মৌলবাদ মুক্ত বাংলাদেশ। কাজে আজকে আলেম সমাজকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা আলেম সমাজের পোশাক পরে তারা দেশের ক্ষতি করছে। আপনি বলেন এই যে মামুনুল হক আছে গ্রেপ্তার হলো, মামুনুল হক নিজে বলেছে যে আমি রাসূলুল্লাহ কিভাবে ঠোঁট নাড়াতেন উনি দেখিয়েছেন। কত বড় স্পর্ধা যে উনি রসুলকে দেখেছেন, রসুল কিভাবে ঠোঁট নাড়াতেন। তাহলে যিনি রসুল সম্পর্কে এমন কথা বলেন, তিনি কি আলেম, না তিনি আলেম নামের একজন কাফের, আলেম নামের একজন শয়তান, একজন বদমাইশ? সুতরাং একটা শয়তানকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এটা দাবি এসেছে, তুমি আমার নবীর সাথে তুলনা করো, তোমাকে নিশ্চয়ই আল্লাহ সেখানে নারাজ। আহমেদ হোসেন, আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে আলেম সমাজকে আসলে শ্রদ্ধার জায়গা, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা মৌলবাদী এবং ধর্মীয় উস্কানি দেয় তাদেরই নেতা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যে বিষয়টি অভিযোগ আছে, এই হেফাজতে ইসলামকে বারবারন্ত করবার জন্য আপনাদের অনেকখানি আশ্রয় প্রশ্রয় আছে, এটা অনেকের অভিযোগ। আপনারা তাদের সাথে বহু সময় আপোষ নীতিতে কাজ করেছেন, এবং সবচেয়ে বড় কথা, আজ যে মামুনুল হককে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু বহু পুরনো মামলায়। তো পুরনো মামলায় আজকে তাকে কেন গ্রেপ্তার দেখানো হলো? আজকেই কেন টনক নড়ল ওই পুরনো মামলায় আজকে গ্রেপ্তার দেখিয়ে? এতদিন তাহলে কি হয়েছিল? ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব এবং রিসোর্ট কাণ্ডের পর কেন সরকারের টনক নড়ল, আগে কেন নড়েনি? আপনি বলেছেন পুরনো মামলা তো এক্সিস্টিং ছিল, এবং এটা তো সত্য কথা। মাঝখানে হেফাজতে ইসলাম আমাদের সাথে একটা সমঝোতায় পৌঁছেওছি যে তারা আর উগ্রবাদী কাজ করবে না, ধ্বংসযজ্ঞ করবে না, তারা ওই খারাপ পথে যাবে না, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবে না, ইসলামের খেদমত করবে। ভালো কথা। আমরা তো রাষ্ট্র চালাই, গভর্নমেন্ট সবসময় ম্যানেজ করে চলার চেষ্টা করি। গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে যে, আপনার হারুন ভাই বললেন ধৈর্য ধরতে। হ্যাঁ, গভর্নমেন্টকে অনেক ধৈর্য ধরতে হয়, গভর্নমেন্টকে অনেক কিছু ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে চলতে হয়, সবকিছু ম্যানেজ করতে হয়। এখন একটা হারুন ভাই একটা ভুল বলে ফেললো, তার অর্থ এই নয় যে হারুন ভাইকে সাথে অ্যারেস্ট করতে হবে। হারুন ভাইকে আমরা ম্যানেজ করবো, বুঝাবো হারুন ভাই এটা ঠিক নয়, এটা না করে এটা করলে ভালো। এটা যে গভর্নমেন্টের কাজ, ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাজ। সব ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাজই হচ্ছে হাউ টু ম্যানেজ, হাউ টু অ্যাডজাস্ট। তো আমরা ম্যানেজ করার চেষ্টা করেছি, অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। 2013 সালে মামলাগুলো ছিল, নিষ্পত্তি হয় নাই, সেই মামলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কারেন্ট মামলা তো হয়েছে, অনেক মামলা হয়েছে, একটা মামলা তো না, অনেক মামলাই তার নামে হয়ে গেছে। সুতরাং সে অপরাধ করেছে, মানুষ খুন করেছে, আগুন দিয়েছে, পুড়িয়ে মানুষ মেরেছে, পুড়িয়ে দিয়েছে। সুতরাং তার বিরুদ্ধে আইনানুগ ভাবে ফৌজদারি অপরাধে মামলা হবে, সেই অপরাধে সে অপরাধী হবে। তো সেটা
পুলিশ ডিপার্টমেন্টের কাজ। আমরা আইনের শাসন চাই। জি 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 আহমেদ হোসেন, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি একটু যেতে চাই হারুনা রশিদের কাছে। হারুনা রশিদ, আপনি আলেম সমাজকে নিয়ে যে গ্রেপ্তার করা হচ্ছে, যেটা প্রশ্ন তুলেছিলেন, সেটার উত্তর কিন্তু দিয়েছে আলেম এবং মৌলবাদী দুটো বৈষম্য তিনি ব্যাখ্যা করে দিয়েছেন আহমেদ হোসেন, এবং কেন গ্রেপ্তার করা হয়েছে হেফাজতের অধিকাংশ বেশ কয়েকদিন ধরে কিছু নেতাকে, সেটারও তিনি বলেছেন। এবং সবচেয়ে বড় কথা তিনি যেটা বলেছেন, হেফাজতে ইসলামের কর্মকাণ্ডকে সরকার কিন্তু সমঝোতায় আনার চেষ্টা করেছিল, পারেনি, সেটা তাদের একটা ব্যর্থতার কথা। এবং অভিযোগ ওই একই তীর আপনাদের দিকে, হেফাজতের সাথে আপনাদের সখ্যতা, আপনারা মাঠে নামতে পারেন না, হেফাজতকে দিয়েই তাণ্ডব চালান, সেটা সরকারি দলের অভিযোগ আপনাদের প্রতি। জি, এখানে আমি দুটো বিষয়ে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে যে কোভিড নিয়ে যে বিষয়টি আমাদের আহমদ সাহেব বলেছেন, সারা পৃথিবীতেই কিন্তু আজকে এই বৈশ্বিক মহামারী বা এই আল্লাহর আযাব সারা বিশ্বকে আজকে আল্লাহ পাকড়াও করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এবং সারা বিশ্বেই কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশের কনটেক্সটে আলোচনা করি যে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ এই কোভিড-19 নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা কোভিড এই মোকাবেলার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে গত একটা বছরে কি কি উদ্যোগ, কি কি সাফল্য, কি কি অগ্রগতি অর্জন করেছি। আজকে আপনি দেখেন, টিকা আমরা যারা প্রথম ডোজ দিয়েছি, দ্বিতীয় ডোজের টিকা অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে গেছে। আমরা তখন এত ঢাকঢোল পিটালাম, এখন টিকার আপনার কোনো নিশ্চয়তাই নাই। ভারত টিকা রপ্তানি বন্ধ করে দিতেছে। আপনি কোথা থেকে এই দ্বিতীয় ডোজের টিকা দিবেন? অর্থাৎ প্রথম ডোজ যারা টিকা দিয়েছে এটা অকার্যকর হয়ে যাবে। দ্বিতীয়ত, আমি এই গত 4 তারিখে ভারতে গিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না, আমি আপনার ভারতে তো আমাদের চাইতে অনেক বেশি কোভিড আক্রান্ত হয়েছে। কিছু কিছু রাজ্যে কারফিউ পর্যন্ত দিতে হচ্ছে, ইভেন দিল্লিতে পর্যন্ত কারফিউ দিতে হচ্ছে। আমি হায়দ্রাবাদে ছিলাম প্রায় 4-5 দিন, আমি কলকাতাতে ছিলাম 2-3 দিন। আপনি বিশ্বাস করবেন না, সেখানে তাদের সিটিতে বিভিন্ন পয়েন্টে তাদের কোভিড টেস্টের জন্য সেন্টার খুলে রাখা হয়েছে, সেখান থেকে স্যাম্পল কালেকশন করা হচ্ছে। আমরা তো এখানে হাসপাতালেই স্যাম্পল দিতে পারছি না, এবং খুবই সীমিত, সব জায়গায় আপনি স্যাম্পল দিতেও পারবেন না। এবং সেইখানে আমি যে ভারতীয় সিম লাগিয়েছিলাম, প্রতিদিন মেসেজ আসতো যে আপনার শরীরে এরকম কোনো ধরনের সিমটম আছে কিনা, কাশি আছে কিনা, জ্বর আছে কিনা, থাকলে আপনি নিকটস্থ সেন্টারে গিয়ে আপনি আপনার স্যাম্পল দিয়ে আপনি পরীক্ষা নিশ্চিত হন যে আপনি কোভিড হয়েছে। বাংলাদেশে এরকম এখন পর্যন্ত আপনি বলতে পারবেন যে একটা বছরে আমরা এরকম কোন স্যাম্পল কালেকশনের জন্য অনেক না পাওয়ার মধ্যে, অনেক সংকুলনের মধ্যে দিয়েও কিন্তু আজকে একটা বড় 1000 বেডের একটা হসপিটাল উদ্বোধন হয়েছে। প্লিজ আমার কথাটার মধ্যে আমি কথাটা শুনেন, আমি কিন্তু অভিযোগের জন্য বলছি। আমার কথাটা হচ্ছে যে আমি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখে আসলাম যে সেখানে তাদের ব্যবস্থাপনা, তাদের নিয়ন্ত্রণ, এবং তারা 2 লাখের উপর কিন্তু প্রতিদিন সংক্রমণের হার হচ্ছে। আর আজকে আপনি আমাদের দেশে আপনি কোন উপজেলায় বলেন স্যাম্পল কালেকশন হচ্ছে, কোন আপনি ছড়াবে না কেন? আপনি যদি অন্তত পক্ষে যদি আজকে আপনি কোভিড টেস্টের একটা নিয়ন্ত্রণ করতে পারতেন, যে এই উপজেলায় 2000 লোক, এই 1000 লোক তারা আক্রান্ত হয়েছে, তাহলে সেই লোকগুলো আইসোলেশনে নিজের বাসভবনেই থাকতে পারতো। আপনি তো সেই পরীক্ষাও করতে পারছেন। আমি তো মনে করছি যে এখন যে ভয়াবহ আকার ধারণ করছে, এই যে যদি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, বাংলাদেশের অবস্থা একটা সাংঘাতিক ভয়াবহ আকার ধারণ করবে। কিন্তু আজকে যে 1000 বেডের একটা হসপিটাল উদ্বোধন হলো, সেটাও তো অনেকখানি সহায়তা করবে। আপনি গত বছর তো আপনার বসুন্ধরা সিটিতে আপনার 2000 বেড হসপিটাল তৈরি করা হয়েছিল, সেটা কি কারণে উধাও হয়ে গেল? তার জবাব দিতে পারবেন? কেন আমরা কি কোভিড মুক্ত হয়ে গেছিলাম? আমি 3 মাস আগেও গেছিলাম বসুন্ধরায়, সেখানে দেখলাম দিব্যি ওই হসপিটালটি বিদ্যমান রয়েছে। হঠাৎ করে আপনার 30-40 কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল নির্মাণ করলেন, বোঝা হ্যাঁ ঠিক আছে, গত বছর সেভাবে সেখানে কেউ যায়নি, কিন্তু এখন তো মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, আপনার রাস্তায় রাস্তায় মানুষ আজকে আপনার এই আইসিইউর জন্য ছুটে বেড়াচ্ছে। 30 কোটি টাকা খরচ করে আপনি একটা অস্থায়ী আপনি আইসোলেশন কেন্দ্র বানালেন, এই কোভিড সেন্টার বানালেন, সেটা আপনি কোনো আলোচনাই হলো না, কেউ জাতি জানতেই পারলো না, আপনি নিশ্চিহ্ন করে ফেললেন। আপনি আরেকটা নতুন আজকে বানাচ্ছেন, সেখানে আবার দেখা গেল 10-12 কোটি টাকা খরচ করলেন। কি লাভ হবে আপনার? আপনি আজকে বানাবেন, তার পর আবার আপনার কোনো আলোচনা ছাড়া আপনি দেখা গেল সেটা বিলুপ্ত করে ফেলবেন। এইটা আমি বলবো যে সরকারের স্বাস্থ্য বিভাগ অনিয়ম, দুর্নীতির একটা ডিপোতে পরিণত হয়েছে, এবং এখানে যে ব্যবস্থাপনার প্রয়োজন ছিল সেখানে চরম দুর্বৃত্তায়নের কারণে আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থা চরমভাবে আজকে এই কিছুদিন আগে। কিন্তু হারুনুর রশিদ, আমরা তো করোনার প্রসঙ্গে আছি, করোনার মধ্যে আছি, কিন্তু মৌলবাদীদের গ্রেপ্তার প্রসঙ্গে যে বিষয়টি বললেন, আমি ওটা বলছি। আপনি কয়দিন আগে দেখেন, এই গত 1 বছরের পরে সরকার সিদ্ধান্ত নিল যে হাসপাতালগুলোতে আপনার টেকনোলজিস্ট এবং ডাক্তারের নিয়োগ দিবে। আপনি সেখানে এই গতকালকে প্রথম আলোতে নিউজ দেখলাম যে আপনার সেখানে পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে যাদেরকে নেওয়া হবে, এটা নিয়ে সেখানে নিয়োগ বন্ধ হয়ে গেছে। তাহলে আজকে এই যে একটা চরম এত কিছুর পরেও আজকে আমরা এই জায়গা থেকে স্বাস্থ্য বিভাগকে মুক্ত করতে পারিনি। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে
মৌলবাদ এবং আপনার এই যে আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলছে সাম্প্রদায়িক মুসলিমরা, আমরা একটা সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, তাদের মধ্যে আমাদের আলেম ওলামাদেরকে আমরা অত্যন্ত সম্মান এবং মর্যাদা করি, এবং আলেম ওলামাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেই হোক বা সমাজে ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, আল্লাহ কোরআন এবং রসুলের সুন্নাহ বিদ্বেষী যদি কোনো কর্মকাণ্ড সংঘটিত হয় সেগুলো তারা ব্যাখ্যা দিবে, সেগুলোর ব্যাপারে আলোচনা করবে, সেগুলো কথা বলবে। সেটা সরকারের বিপক্ষও যেতে পারে, সরকারের পক্ষও থাকতে পারে। কিন্তু আজকে আপনি তাদেরকে আপনি এইভাবে দমন পীড়নের মধ্যে দিয়ে রমজান মাস, আজকে আপনি হঠাৎ করে কোভিডের কারণে আপনি দেখেন, আপনি স্ট্যাটিস্টিক্স বলেন যে আপনার আজকে এই গত 1 বছরে কিন্তু কোভিডের আপনার এই মাদ্রাসাগুলো বন্ধ করা হয়নি। মাদ্রাসাগুলোতে এতিম ছেলেরা থাকে, লেখাপড়া করে, সেখানে তারা মানুষের দান দক্ষিণা নিয়ে সেখানে তাদের জীবনযাপন করে। আপনি সেগুলোকে ভ্যাকেট করে দিচ্ছেন। ভ্যাকেট করে তারা যাবে কোথায়, কোথায় থাকবে? আজকে আপনি বলতে পারবেন যে তারা যে 1 বছর থেকে ছিল এই মাদ্রাসাগুলোতে, তারা সেখানে কোভিড আক্রান্ত হয়েছে, কোনো মালনা কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে, এরকম কিন্তু কোনো ঘটনা নাই। সুতরাং মানুষের পারসেপশন কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে, যে আপনারা আজকে ধর্মীয় এই ইসলামিক ধর্মীয় সম্প্রদায় যারা কথা বলছে তাদেরকে দমন করার জন্য আপনি এই ধরনের লকডাউন দিয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারছেন। তাদের সাথে আলোচনা করতে পারতেন। আলোচনা না করে, আমি বলবো না যে তারা যে তাণ্ডব চালিয়েছে, তারা যে কি করেছে, এখানে সরকার উস্কানি দিয়েছে বলেই কিন্তু ঘটনাগুলো। কিন্তু সরকার তো বলছে এই তাণ্ডব চালানোর পিছনে উস্কানিদাতা বিএনপি, কিন্তু হারুনা রশিদ উস্কানিদাতা বিএনপি। এবং তার সাথে আমি আরেকটু বলতে চাই সাধুর বেশে কোনো যদি ভণ্ড থাকে তাহলে কোভিডের সময় কি তাকে ধরবে না সরকার? সাধুর বেশে ভণ্ড আপনাকে আইনের মাধ্যমে প্রমাণ করতে হবে। কাকে আপনি ইঙ্গিত করতে চাচ্ছেন, হুইজ ভণ্ড? আমি তাদেরকে আপনাকে সুস্পষ্ট আপনাকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে এই হলো ভণ্ড। এখানে আপনি হয়তো কোনো মানুষকে চরিত্র হনন করতে পারেন না, কোন ব্যক্তিকে আপনি একজন আলেম ওলেমাকে, আমি আমার ছাত্র জীবনের রাজনীতি শুরু, আমার যারা রাজনৈতিক গুরু তারা বলেছিল সব ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক আমি যে কোনো ব্যাপারে খুব সহজেই বলতে পারি। আহমেদ হোসেন আপনি বলতে পারবেন, হারুন ভাই বোধহয় বলা পয়েন্টগুলো আপনি বুঝতে পারছেন। এখন ধরেন যে এখন চরিত্র হনন, এখন যারা রাজনীতিবিদরা অনেক সময় অনেক অনপ্রকৃত ঘটনা জড়িয়ে যায়, সেটাকে যদি আপনি পত্রিকার আর মিডিয়ার হাইলাইট করে নিউজ করেন সেটা এক ধরনের বিষয় হবে। আবার এখানে আলেম ওলামাদের মধ্যে আমি বলবো না যে সবাই একেবারে সাচ্চা ইমানদার, সাচ্চাই, তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। হারুন রশিদ, একজন রাজনীতিবিদের চরিত্র হরণ করা সহজ হবে কিংবা এটাকে হরণ করাই যায়, কিন্তু একজন আলেম সমাজের চরিত্র যদি খারাপ হয় সেটা কি দেখানো যাবে না? চরিত্র হরণ করা কোনোটাই সঠিক হবে না। এটার ক্ষেত্রে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিন্তু ঢালাও ভাবে আপনি সবার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ নিয়ে এসে এটা করা ঠিক নয়। আপনাকে আগে আমরা তো বলেছিলাম যে গত যে ঘটনা 26শে মার্চ ঘটলো, সেই ঘটনার লোক একটা বিচার বিভাগ তদন্ত কমিশন করেন। এটা কারা উস্কানি দিয়েছে, বুঝতে পেরেছি। জি, কারা উস্কানি দিয়েছে? আহমেদ হোসেন জায়গাগুলো তো আপনি গেলেন না। আহমেদ হোসেন, আমরা আপনার কাছে যেতে চাই, আপনার কাছে শুনতে চাই হারুন রশিদ যে অভিযোগগুলো তুলেছে, অর্থাৎ আপনি 17টা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পর আপনি তাদের উপরই ঢালাওভাবে দোষারোপ করবেন, এটা তো হতে পারে না। কিন্তু 17টা হারুনা রশিদ 17টা মানুষের প্রাণ যাদের নির্দেশে কেড়ে নেওয়া হলো, হারুনা রশিদ এবং আহমেদ হোসেন, আমি একটু থামাই। হারুনা রশিদ, 17টা মানুষের প্রাণ যে নেতাদের নির্দেশে কেড়ে নেওয়া হলো, সেই নেতারা 7 দিন কিংবা 8 দিন কিংবা তাদের বাড়িতে শোক না শেষ হওয়ার আগেই তারা যদি রিসোর্টের সুখে মত্ত হয়ে যায়, সেটা কতখানি নৈতিকতা? আমি বলি 26শে মার্চ বাইতুল মোকাররমে প্রায় 1200 রাউন্ড গুলি চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড চালানো হয়েছে। জি আহমেদ হোসেন, আমি আপনার কাছে যেতে চাই, অবশ্যই আপনি বলবেন, অবশ্যই বলবেন। আহমেদ হোসেন, আহমেদ হোসেন আক্রমণ চালিয়েছে। হারুনা রশিদ, আমি হারুন ভাই, আহমেদ সরকারের পক্ষ থেকে কেন দেওয়া হলো? আহমেদ হোসেন, আপনি বলুন। বিচার করবেন না, তাদেরকে আপনি গ্রেফতার করবেন না? আহমেদ হোসেন, আপনি বলুন। আপনি কি রাষ্ট্রযন্ত্রকে বাদ দিয়ে আপনি আমাদের একে ওকে দিয়ে আপনি এটা নিয়োগ করাবেন? এক হয়ে গেছে। জি না, আমি ভাই শুনেন, আমি হেফাজতের কর্মী না, আমি জামাত ইসলামের কর্মী না, আমি কোন মৌলবাদী দলের সদস্য নই। আমি অবশ্যই ধর্মকে রাজনীতিতে ব্যবহারের চরম বিরোধিতা করি, কিন্তু কথা হচ্ছে আপনাকে তো মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আপনাকে প্রতিবাদ করার জায়গাটা আপনাকে দিতে হবে। আপনি মত প্রকাশের জায়গা দিবেন না, প্রতিবাদের জায়গা দিবেন না, আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কেন? নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার কে দিয়েছে আপনাকে? রাষ্ট্র সরকারে আপনারা আছেন, আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন, এটা তো হতে পারে না। খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি, উগ্রবাদের রাজনীতির সূচনা আপনারা দেশটাকে আহমদ ভাই আপনারা একটা অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে দুঃখ লাগে, আজকে বাংলাদেশ দেশ রাষ্ট্রের বিশ্বের এমন একটা দেশে পরিণত হয়েছে যে আজকে একজন আধুনিক চেতনা সম্পন্ন মানুষ
মৌলবাদের পক্ষে সাফাই গাইতেছেন। না না না, আমি মৌলবাদের পক্ষে সাফাই গাচ্ছি না। আজকে রাষ্ট্র যে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে সেটার ব্যাপারে কোনো দ্বিমত আছে? আপনি থানায় আজকে থানায় আপনি আপনার সিমেন্টের বস্তা দিয়ে নিরাপত্তা চৌকি বানিয়ে সেখানে এলএমজি ফিট করেছেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে থানাতে এইভাবে এলএমজি ফিট করে সেখানে আপনার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়? কেন যাবে আপনার? আপনি ভারতে একটা লাঠি নিয়ে পুলিশ ডিউটি পালন করে, আপনি একটা ভারতে যান, আপনি একটা লাঠি নিয়ে পুলিশ দায়িত্ব পালন করছে, আর আপনাকে এখন থানায় আপনাকে এলএমজি পোস্ট বানাতে হচ্ছে। আমরা আহমেদ হোসেনকে একটু ফ্লোর দিতে চাই। আহমেদ হোসেন আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। হারুন ভাই আপনি একটু চুন করলে। আহমেদ ভাই আপনি যে কিছু বলতে চাচ্ছিলেন আপনি বলেন, পরিষ্কার আমরা শুনতে পাচ্ছিলাম না আপনার কথা। হারুন ভাই তো আমার কণ্ঠ চেপে ধরেছেন। আচ্ছা বলেন। হারুন ভাই ল মেকার, হারুন ভাই পার্লামেন্টের মেম্বার, হারুন ভাই ডেমোক্রেসি বিশ্বাস করেন, আমার গলা চেপে ধরেছেন। আপনি তো সরকারের প্রতিনিধি। আমি সরকারের প্রতিনিধি বলেই তো আমি কিছু পারি না, অনেক সইতে হয়, অনেক মানতে হয়। হারুন ভাইরা আমাদেরকে গুলি করে, হারুন ভাইরা আমাদেরকে পেট্রোল বোমা মারে। এখন হেফাজত ইসলামের হেফাজত করে অন্যের বউয়ের হেফাজত করতে যান কেন? এটা কোন কথা? এইটাকে আপনি সাপোর্ট করে হারুন ভাই, আপনি রুচিসম্মত মানুষ। আপনি এরপর কোভিড এর উপর আলোচনা করেন, কোভিড দিয়ে আলোচনা করেন। আচ্ছা, কোভিড এর ব্যাপারে আপনি কিছুই দেখলেন না। এই যে ভ্যাকসিন আসছে, এখন তো সেকেন্ড ভ্যাকসিন আমিও নিয়ে গেলাম, অনেকে নিচ্ছে, এখন আপনি ঢাকায় এসে নিতে পারবেন, ভ্যাকসিনের প্রবলেম নাই। এটা কি সরকারের সাফল্য নয়? আজকে যে 1000 সিটের হাসপাতাল চালু হলো, এটা গভর্নমেন্টের সাফল্য নয়? গভর্নমেন্ট কি বসে আছে? বসুন্ধরা 2000 সিট মুছে ফেললেন কেন? না হাসপাতাল বিলুপ্ত হয়ে গেল কেন? কথা শুনো, আপনি তো বললেন যে 2 লক্ষের উপরে আক্রান্ত হয়ে গেছে ভারতে। আমাদের দেশে কিন্তু প্রতিদিন 2 লক্ষ আক্রান্ত হচ্ছে না। সুতরাং সেই হিসাবে ম্যানেজমেন্ট অনেক উত্তম, অনেক। কিন্তু 2 লক্ষ যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কি হবে একবারও কেউ চিন্তা করেছেন? এখন যে হারে 5-7 হাজার আক্রান্ত হচ্ছে তাতেই তো আমাদের কুলানো সম্ভব হচ্ছে না। আল্লাহ না করুক 2 লক্ষ আক্রান্ত হয়। চিন্তা কেন থাকবে না? আমি কি সেখানে আক্রান্ত হব না? আপনি আক্রান্ত হবেন না? এটা নিয়ে কার চিন্তা নেই, কার দুশ্চিন্তা নেই? সবারই দুশ্চিন্তা। আজকে বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন যদি কারাগারে থাকতেন আর আক্রান্ত হতেন, তাহলে এতক্ষণে হারুন ভাই ধুলু করতো আমাদের যে সরকারি ব্যবস্থা করে দিচ্ছে। সরকারি তাকে করোনা আক্রান্ত, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। উনি বাসায় ছিলেন, আক্রান্ত হয়েছেন, আমরা খবর পেয়েছি, ভালো আছে। এই যে ভালো আছেন, এই যে না আমার কথা বলতে দেন, এই যে উনি ভালো আছেন, ট্রিটমেন্ট হচ্ছে, এটা কি স্বাস্থ্য ব্যবস্থার অংশ নয়? এই স্বাস্থ্য ব্যবস্থাটা কে তৈরি করেছে? এটা ম্যানেজমেন্টে কে আছে? গভর্নমেন্ট আছে। আপনার আইসিইউ প্রবলেম নাই, আপনি যে কোনো সমস্যা হলে আইসিইউ আছে, আপনি আইসিইউ যেতে পারবেন। হ্যাঁ, অনেকেরই লাং একটা ডিস্ট্রয় হয়ে গেছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে লেটে আসছে, 10 দিন পরে এসে ভর্তি হয়েছে। এটা দেখলাম আর মারা যাচ্ছে। মারা তো যাচ্ছে, মরতে তো হবেই একদিন, সবাইকে মরতে হবে, সব দেশেই মারা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কোভিড মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার ব্যর্থ হয় নাই, সফল হয়েছে। আপনি এখন বলছেন আপনার ভ্যাকসিন কিন্তু আবার আসছে। ভারতের সেই হাসপাতাল যেটা দেয় তারা আবার বলেছে আমাদের ভ্যাকসিন দিই। ভ্যাকসিনের জন্য আমরা অলরেডি আমেরিকাও কথা বলছি, সব দেশে কথা বলা আছে, বুকিং দেওয়া আছে। একটা প্রশ্ন আছে। আহমেদ হোসেন, হারুন রশিদ, আমাকে কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে। আমি দুজনের কাছে একটা শেষ প্রশ্ন রাখবো। হারুন রশিদ সবার আগে উত্তর দিবেন এবং খুব সংক্ষেপে। 9 বছর পর ইলিয়াস আলী গুমের জন্য আপনারা নিজেদের দলকে নিজেরাই দায়ী করেছেন, তাহলে এতদিন ধরে সরকারকে কেন দায়ী করা হতো? এটা যদি আপনি আগে বলেন, পরে আমি আহমেদ হোসেনের কাছে যাব। জি ধন্যবাদ। আসলে রাষ্ট্র একটা অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। এর নমুনা হিসাবে বলবো যে আমাদের থানাগুলোতে এলএমজি পোস্ট তৈরি করা হয়েছে, এটি এই উপমহাদেশ এবং বিশ্বের খুব নগণ্য 2-1টা দেশে থাকতে পারে। দ্বিতীয়ত যে গুমের যে প্রসঙ্গটি নিয়ে এসছেন, গত 10-12 বছরে বাংলাদেশে গুমের সংখ্যা কয়েক হাজার, এবং তার মধ্যে ইলিয়াস আলী রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অন্যতম। বিএনপির বহু নেতাকর্মী এখনো গুমের শিকার অবস্থায় আছে। সুতরাং এখানে যেটি আজকে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে, কালকে জনাব মির্জা আব্বাস ওনার একটা ভার্চুয়াল মিটিং এ 9 বছর পূর্তি ইলিয়াস আলীর এই গুমের উপলক্ষে যে আলোচনা সূত্রপাত করেছিলেন, সেখানে উনি বলেছেন যে এই ঘটনাগুলোর সাথে বিএনপির আভ্যন্তরীণ যারাই আছে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে কি, যে গুমের সাথে কারা জড়িত, কে গুম করেছে, এটি সরকার ব্যবস্থা। 9 বছর থেকে সরকার কি ঘুমিয়ে আছে? আমরা তো বারবার সরকারকে বলে আছি যে ইলিয়াস আলীর সন্ধান চাই আমরা। কোথায় আছে ইলিয়াস আলী?
এটি দায়িত্ব হচ্ছে সরকারের। আমার কাছে তো রাষ্ট্র নাই, আমার কাছে তো তদন্ত সংস্থা নাই, মানে সরকার খুঁজে দিবে, সরকারের খুঁজে দেওয়ার দায়িত্ব, কিন্তু সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। হচ্ছে সরকারের, সরকারের 100% দায়িত্ব হচ্ছে সরকারের খুঁজে দেওয়ার, কিন্তু গুম করেছে কে? শিকার হয়েছে, কিন্তু হারুন রশিদ গুম করেছে কারা? গুম করেছে অবশ্যই সরকারকে ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে। যারাই করুক, যদি কেউ সিভিলিয়ান করে থাকে তাও সরকারকে দায়িত্ব দিতে হবে, যদি সরকার করে থাকে তাও সরকারকে বলতে হবে। এখন আজকে এতগুলো মানুষ গুমের শিকার হয়ে আছে, পরিবার আজকে তাদের সন্ধান দাবি করে আসছে, সরকার আজকে তার উত্তর দিচ্ছে না কেন? সরকার বলছে না কেন যে দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ সরকারের? হারুন রশিদ, আমি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি সরকার ভয়াবহ অবস্থার মধ্যে দেশকে নিয়ে গেছে। আমি প্রশ্নের উত্তর পেয়েছি। আহমেদ হোসেন, 9 বছর পর বিএনপির মির্জা আব্বাস বলেছেন ইলিয়াস আলীকে গুম করেছে বিএনপিরই মানুষ। তাহলে যদি সরকার না করে থাকে, যেটা হারুন রশিদ প্রশ্ন তুললেন, তাহলে বিএনপি গুম করেছে কথা মির্জা আব্বাস বলেন, এটা সঠিক। বিএনপির নেতা কর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই গুম হয়েছে। করেছে কথা বলেন, এটা সঠিক বলছেন না বিশ্বাস সমান। হারুন ভাই কেন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন? অবশেষে তো মির্জা আব্বাস সাহেব হয়তো রাজনীতির শেষ সন্ধ্যায় এসে গেছেন। তিনি সত্য কথাটা বলে দিয়েছেন যে আমার পার্টির ভেতর থেকেই তাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে এবং তাকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। আগের দিন রাতে কার সাথে উচ্চবাস্ত হয়েছে ইলিয়াস আলী, তর্ক বিতর্ক হয়েছে, সেটা উনি বলেছেন। তাদের কথা বলেছেন এরা পার্টিতে এখনো আছে। কাজেই মির্জা আব্বাস সাহেব, তাকে আমি স্যালিউট করি, অভিনন্দন জানাই। তিনি তার রাজনৈতিক জীবনের এই পর্যায়ে এসে একটা কথা স্বীকার করলেন, বিএনপি হচ্ছে খুনিদের পার্টি, বিএনপি হচ্ছে সন্ত্রাসের পার্টি, বিএনপির কাজ হচ্ছে খুন করা, বাইরেও খুন করা, ভেতরেও খুন করা, ইলিয়াস আলীকে খুন করা, হারুন ভাইকেও খুন করা। এখন হারুন ভাই বলতেছেন গভর্নমেন্টের দায়িত্ব। হ্যাঁ, গভর্নমেন্ট যখন কালকে বিএনপির ভেতরে কিছু নেতাকে গ্রেফতার করতে যাবে, তখনই তো আপনি বলবেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। যদি আপনাকে গ্রেফতার করতে চায়, বলা হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি যদি গভর্নমেন্ট ইনকোয়ারি আপনাকে চিহ্নিত করে, আপনাকেও চিহ্নিত করতে পারে। আমাকে আজকে অনুষ্ঠান কিন্তু শেষ করতে হবে আহমেদ হোসেন। আমরা দুপক্ষের আলোচনায় একটা পরিসমাপ্তিতে পৌঁছেছি। অভিনন্দন জানাই, এই সত্য কথাটা বলেছেন। ইলিয়াস আলীকে গভর্নমেন্ট গুম করে নাই, গুম করেছে বিএনপি। আর বিএনপি হচ্ছে গুমের পার্টি, কিন্তু খুনের পার্টি। কিন্তু আহমেদ হোসেন, আওয়ামী লীগ সরকার যে ইলিয়াস আলীকে গুম করেনি সেই জায়গাটাও তো পরিষ্কার করতে হবে আওয়ামী লীগকে। সেটা বিএনপির আরেকটি প্রশ্ন তুলে দিয়েছেন, যেটা হারুন রশিদ সংসদ সদস্য। আমি আর কাউকে সময় দিতে আসলে পারবো না। রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বাহাস যতই হোক না কেন, দিন শেষে কিন্তু জনপ্রতিনিধিরা মানুষের হয়েই কাজ করে। সুতরাং এই করোনা মহামারীর সময় জনপ্রতিনিধিরা প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়াবে এবং জনগণ সচেতন হবে তার নিজের সুরক্ষার জন্যে। এবং এই করোনা মহামারীকে দায়সারাভাবে কিংবা গাছাড়াভাবে দেখলে হবে না, কঠিনভাবে মোকাবেলা করতে হবে। আমি আপনি সকলেই সচেতন হই, এছাড়া আর কোনো বিকল্প বোধহয় পথ নেই। দেয়ালে পিঠ থেকে গেছে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।